বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং একদিন পুরোপুরি আমাদের ক্লাস বন্ধ থাকার পর পিআরবির আরো একটি সুন্দর ক্লাসের অধীর আগ্রহে সবাই অপেক্ষায় আছেন। আমরা যারা লাইভে যুক্ত হয়েছি একটু লিংকটা কপি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার জন্য অনুরোধ করি। ইনশাল্লাহ আমরা আস্তে ধীরে সবাই চলে আসবো লাইভে। আমরা অলরেডি 17 জন লাইভে চলে আসছে, আমাদের সাইদ হোসেন সুমন আসছে। আস্তে আস্তে আমরা সবাই চলে আসি। আজকে অনেকগুলা গুরুত্বপূর্ণ পিআরবি আমরা পড়ব, যেগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ পিআরবি। আমরা ইতিপূর্বে অলরেডি গুরুত্বপূর্ণ পিআরবির মধ্যে আমরা পড়েছি 24, 33, এমনি আমরা পড়েছি যে একের ভিতরে 10টা পয়েন্ট। 3-এ বলা আছে পিআরবিটা পুলিশ বাহিনীর জন্য প্রযোজ্য। 4 হলো পুলিশের প্রশাসনিক এলাকা। 5-এর 1-এ বলা আছে ফাঁড়ি বা ক্যাম্প। 2-এ বলা আছে টাউন আউটপোস্ট। 6-এ বলা আছে পুলিশের বিভিন্ন ইউনিট। 7-এ বলা আছে পুলিশের প্রশাসনিক ব্যবস্থাটা কে কোন দায়িত্বে থাকবে। আর এরপর আমরা 24-এ পড়েছিলাম পুলিশের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে। এরপরে 30-এ আমরা পড়েছিলাম আদালতের প্রতি সম্মান। 31-এ সরকারি কলা কৌশলী হইতে শুরু করে উকিল অ্যাডভোকেট যারা আছে তাদের প্রতি সম্মান। 32-এ পড়েছিলাম ইউনিয়ন পরিষদের। 33-এর ক, খ, গ, ঘ, ম জনসাধারণের সাথে ভালো ব্যবহার। 34-এ অবসরপ্রাপ্ত যারা আছে তাদের সাথে। 35-এর খ পড়েছিলাম আইনজীবী মহোদয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। 43-এ পড়েছিলাম দাঙ্গা মামলার ক্ষেত্রে। আর 43-এর পরে আমরা চলে গিয়েছিলাম 53, যেটা এসআর মামলা। তারপরে গিয়েছিলাম আমরা 66 মামলা প্রত্যাহারের জন্য আদালত নির্দেশ দিল, পুলিশ সুপারের অনুমতি লাগবে। 67-তে পড়েছিলাম আমরা যদি কেউ রায় কম হয় বা জামিন হয় তাহলে সেক্ষেত্রে এটা পুনর্বিবেচনা করার জন্য। এতটুকু পর্যন্ত আমাদের পড়া ছিল। 68-তে পড়েছিলাম আমরা কেস ডায়েরির হেফাজতটা নিয়ে। সবাইকে এতটুকু পর্যন্ত পারি। আর আগামীকাল সকালবেলা পড়ানো হবে। এই মেসেজ কি সবাই রিসিভ করেছেন? কে কে কমেন্ট করেছেন দেখি। আগামীকাল সকালবেলা যে পড়ানো হবে এটা কি সবাই রিসিভ করেছেন? আচ্ছা, চলে আসি, আমরা সবাই দ্রুত চলে আসি। আর আগামীকাল সকালে কিন্তু পড়ানো হচ্ছে, আপনারা তো বুঝতে পেরেছেন। তাহলে সবাই একটু চলে আসি। ছিয়াশি থেকে আমরা পড়বো আজকে। 86, 87, 88 এগুলো একটু টানের লগে পড়ে যাবে, এগুলো নিয়ে এখন আর প্রশ্ন আসে না, একসময় খুব আসতো। 86-তে বলা আছে প্রত্যেক পুলিশ অফিসার জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে। এই জনকল্যাণমূলক কাজ বলতে বোঝানো হয়েছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিভিন্ন র্যালি, বিভিন্ন যে শোভাযাত্রা হয়, এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানে যেগুলাতে যেমন বাল্য বিবাহ প্রতিরোধ যে কর্মসূচি হয়, তারপরে এসিড প্রতিরোধ নিয়ে, তারপরে ক্যান্সার প্রতিরোধ নিয়ে, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ নিয়ে বিভিন্ন যে সেমিনার হয়, সভা হয়, বিভিন্ন সামাজিক যে জনকল্যাণমূলক কাজগুলো হয়, এগুলোতে প্রত্যেক পুলিশ অফিসার অংশগ্রহণ করতে পারবে। কিন্তু কথা আছে, বলছে যে এই জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে গিয়ে তার যেন আবার কাজের ব্যাঘাত না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে। 86 পারবেন? তাহলে প্রত্যেক পুলিশ অফিসার জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে এবং জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে গিয়ে তার যেন কোনো কাজে ব্যাঘাত না ঘটে সেদিকেও কি রাখতে হবে? খেয়াল রাখতে হবে। ওকে, তারপরে চলে যাই আমরা 87-তে বলা আছে আমরা যে চাঁদা আদায় করি কর্মস্থলে, বিভিন্ন দুর্গা পূজার, এই পূজার, সেই পূজার, ওই পূজার, কোন পূজারে কর্মস্থলে থাকা অবস্থায় কোন ধরনের চাঁদা আদায় করা যাবে না। আপনি থানার ওসি, আপনি যদি বাজার কমিটির সভাপতির ফোন করে বলেন যে আমাদের মসজিদটা নির্মাণ করা হবে, আপনি 10,000 টাকা চাঁদা দেন, সে কি না দিয়ে পারবে? ওসি যেখানে ফোন করে বলছে সেখানে কি সে চাঁদা না দেওয়ার সুযোগ আছে? সে তো ভয়ে চাঁদা দিবে। বিভিন্ন মাদক ব্যবসায়ী যদি বলে
যে আপনি এটা করে দেন, নাহলে কিন্তু খবর আছে, সে তো 100% দিবে। যেমন আমি বরিশালের ভিতরে যে ক্যাম্পে ছিলাম, ওই ক্যাম্পের ইনচার্জ, তো ওদের 2 তলায় ওদের ওয়াশরুম ছিল না, ওয়াশরুম করতে ওদের নিচতলা যাওয়া লাগতো। তো বড় মাপের এক মাদক ব্যবসায়ী ধরছিলাম, ধরে বলছিলাম আপনি যদি দোতলা একটা ওয়াশরুম করে দেন তাহলে আপনার বিষয়টা দেখবো, আপনার বেশি এটা প্যারা দেব না। পরে সে দোতলা একটা ওয়াশরুম করে দিচ্ছে খুব শৌখিন ভাবে, আর আমি তো চলে আসছি। পরবর্তীতে কে তার ধরবে না ধরবে এটা আমি জানি না, কিন্তু ফোর্সের উপকার হয়েছে। তারা আর কষ্ট করে এখন নিচতলা যাওয়া লাগে না, ঘুমের তালে উঠে নিচে যাওয়া অনেক কষ্ট। তাহলে এই যে আমি তার কাছে একটা চাঁদার মতো নিয়েছি যে একটা ওয়াশরুম করে দিতে হবে। তাহলে এই যে আমি কর্মস্থলে যে কাজটা করেছি এটা হলো সম্পূর্ণ 87 ধারার বিরোধী কাজ করেছি। তাহলে যেটা আমি বাস্তবে করেছি, বাস্তবের এখানে পড়ানো হয় নাই, এখানে পড়ানো হয় পদোন্নতির জন্য। তাহলে পদোন্নতির স্বার্থে বলতেছি যে কোন পুলিশ অফিসার তার কর্মস্থলে কোন ধরনের চাঁদা সে আদায় করতে পারবে না। ক্লিয়ার? ফৌজিয়া সুলতানের অনেক দিন পরে পাইলাম। তাহলে আবার একটু আসি, 86-তে পাইলাম প্রত্যেক পুলিশ অফিসার জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারবে, তবে যেন তার কাজের কোনো ব্যাঘাত না ঘটে সেদিকে তার খেয়াল রাখতে হবে। 87-তে পাইলাম কর্মস্থলে কোনো ধরনের চাঁদা আদায় করতে পারবে না। এখন আমরা যেটা পড়বো 88 ক, এটা একটু লাগবে, একটু কষ্ট করে একটু কমেন্ট করে দেন। 88 ক, এই 88 ক শব্দটা একটু সবাই একটু কমেন্ট করে দেন। 88 ক এই কমেন্টসটা সবাই একটু করে দেন। আর যারা নতুন আসছেন এখন জয়েন করেছেন তাদের জন্য আবারও বলতেছি, আগামীকাল সকালবেলা কিন্তু পড়ানো হবে। যারা নতুন জয়েন করেছেন তাদেরকে বলতেছি আগামীকাল সকালে পড়ানো হবে। 88 ব্র্যাকেটের ভিতরে ক, 88 পিআরবিতে শর্ট হাইফেন কোনো পিআরবি নাই, মনে থাকবে। পিআরবিতে কোনো শর্ট হাইফেন নাই, সবগুলাই ব্র্যাকেটের ভিতরে। তাহলে 88 কতে বলা আছে, কি বলা আছে সেটা আসি। আমাকে একটু বলেন, এই যে আপনারা যখন পুলিশের 6 মাস মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন, মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে যখন চাকরিতে এসে যোগদান করেছেন, যোগদান করার পর আপনার যখন ডিউটি পড়ছে শটগান নিয়ে অথবা সাইনা রাইফেল নিয়ে, আপনি বুক ফুলিয়ে অস্ত্রাগারে গিয়ে আপনি সাইনা রাইফেলটা ইস্যু করে ডিউটিতে চলে গিয়েছেন, অথবা শটগানটা ইস্যু করে আপনি ডিউটিতে চলে গিয়েছেন। এই যে একটা অস্ত্র, এত বড় মাপের একটা অস্ত্র, এসএমজি, এলএমজি, চাইনিজ রাইফেল, শটগান, গ্যাস গান, এই যে দামি দামি অস্ত্রগুলো নিয়ে আপনি ডিউটি পোস্টে চলে গিয়েছেন, ফিল্ডে চলে গিয়েছেন, বাজারে ডিউটি করার জন্য গিয়েছেন, তাহলে আপনার মনে কি কোনো সময় এই বিষয়টা জাগে না যে যারা পাবলিক তাদের যদি অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে লাইসেন্স লাগে, তাহলে আমি পুলিশ, আমারও তো লাইসেন্স লাগবে। আমার লাইসেন্স লাগবে না কেন? আমি পুলিশ এই জন্য লাইসেন্স লাগবে না, না কেন লাইসেন্স লাগবে না? এত বড় একটা অস্ত্র আমি ব্যবহার করতেছি, তাহলে আমার লাইসেন্স লাগবে না কেন? এই বিষয়ে 88 কতে ক্লিয়ার করে বলে দিয়েছে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োজিত আছে, যারা রাষ্ট্রীয় কাজে নিয়োজিত আছে, যারা দেশের কাজে নিয়োজিত আছে, যারা সরকারি কাজে নিয়োজিত আছে, তাদের অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হবে না। এটা পিআরবি বলা আছে 1-এর খাগড়াছড়ির খ, অস্ত্র আইনের 1-এর খাগড়াছড়ির খ, আর পিআরবি হইল 88 ক। মনে থাকবে যে অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে লাইসেন্স লাগবে না। যারা আমরা রাষ্ট্রীয় কাজে নিয়োজিত আছি, যারা সরকারি কাজে নিয়োজিত আছি, যারা আমরা আইন শৃঙ্খলা রক্ষা কাজে নিয়োজিত আছি, তাদের এই অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অস্ত্রের লাইসেন্স হইতে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা দেওয়া হয়েছে অস্ত্র আইনের 1-এর খতে, আর পিআরবি হইল 88 কতে। তাহলে যারা আনসার আছে তাদের জন্য তো পিআরবি প্রযোজ্য না, কারণ পিআরবি 3-এ বলা আছে পিআরবিটা শুধুমাত্র পুলিশের জন্য প্রযোজ্য। তাহলে আনসার যারা সেনাবাহিনী, যারা নৌবাহিনী, যারা বিমান বাহিনী, যারা বিজিবি, যারা কোস্ট গার্ডে আছে, যারা মাদক দ্রব্য অধিদপ্তর আছে, যারা আরো যারা যারা অস্ত্র ব্যবহার করে, তাদের অস্ত্রের লাইসেন্স লাগবে না। কোন আইনের ক্ষমতা বলে? অস্ত্র আইনের 1-এর খতে বলা আছে। মনে থাকবে? অস্ত্র আইনের 1-এর খতে বলা আছে যে যারা দেশের স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, আইন শৃঙ্খলার কাজে যারা নিয়োজিত আছে, তাদের অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হবে না। এটা মূলত অস্ত্র আইনের 1-এর খ
আর আমরা যারা পুলিশের জন্য, আমাদের পুলিশ যেহেতু পুলিশের জন্য বলা আছে পিআরবি 88 ক। ঠিক আছে, তাহলে 88 ক কে আমরা পারি। আচ্ছা, এবার আসি একটু 88 খ, একটু আমরা একটু পড়ি, এটা একটু লাগবে। 88 খতে বলা আছে আমরা যারা অবসরে চলে গিয়েছি, অবসর মানে বুঝছেন এলপিআর এ চলে গিয়েছি, আমাদের যদি কিছু কিছু অনুষ্ঠানে ইনভাইট করা হয়, ওই কিছু কিছু অনুষ্ঠানে আমরা চাইলে পোশাক পরে ওই অনুষ্ঠানে জয়েন করতে পারবো। এখন যেহেতু আমরা এলপিআর এ চলে গিয়েছি, তাহলে ওই অনুষ্ঠানে আমরা যদি পোশাক পরে অংশগ্রহণ করতে যাই, তাহলে আমাদের পোশাকের সাজ সরঞ্জাম হিসেবে আমাদের একটা অস্ত্র লাগবে। এই জন্য আমরা অস্ত্র সাথে ব্যবহার করতে পারবো। তবে এই অস্ত্রটা তখন ব্যবহার করার ক্ষেত্রে কি লাগবে? অস্ত্রের লাইসেন্স লাগবে। আর যেহেতু আমরা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, আর এই জন্য আমাদের এই অস্ত্রের লাইসেন্স নিতে কোনো ফি লাগবে না। তাহলে বাংলা আলাপে আসে। বাংলা আলাপ হলে আপনি এলপিআর গেলে আপনি কিছু কিছু অনুষ্ঠান যদি পোশাক পরে যাওয়ার অনুমতি থাকে, আপনার পোশাক পরে আপনি যাইতে পারবেন। সেখানে যাইলে আপনার যদি অস্ত্র যদি সরঞ্জাম হিসেবে লাগে, আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন। তবে যেহেতু আপনি এলপিআর চলে গিয়েছেন, এই জন্য অস্ত্র ব্যবহার করার ক্ষেত্রে অস্ত্রের লাইসেন্স লাগবে। আর এই লাইসেন্সটা আপনাকে সরকার কোনো ধরনের ফি ছাড়াই লাইসেন্সটা প্রদান করতে পারবে। এই পুরা মূল বক্তব্যটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? সাজে গুজিয়া না বললেও মূল বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা, যে কিছু কিছু অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা পোশাক পরে জয়েন করতে পারবে, পোশাকের সাথে তারা চাইলে অস্ত্র ব্যবহার করতে পারবে। তবে অস্ত্রের তার লাইসেন্স লাগবে। এই লাইসেন্সটা সরকার তাকে বিনা ফিতে প্রদান করবে। ক্লিয়ার? 88 খকে আমরা পারি। আচ্ছা, এখন আসি আমরা 88 গরুর গ, সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টরের উপরে। এর অর্থ হইল সার্জেন্ট হইতে তার উপরে যত পুলিশ অফিসার আছে, তারা যদি কোনো অস্ত্রের লাইসেন্স চায় ব্যক্তিগতভাবে, তাহলে তারা লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। এবং এই লাইসেন্সের জন্য তাদেরকে বিনা ফিতে তারা লাইসেন্স পাবে। এবং প্রতি অস্ত্রের বিপরীতে তারা 100 রাউন্ড গুলি বিনা ফি ছাড়া বিদেশ থেকে আমদানি করতে পারবে। তবে এই যে অস্ত্রের লাইসেন্স অথবা অস্ত্র আনয়ন করা, গুলি আনয়ন করার জন্য যে মানে ফি মওকুফ, এইগুলোর ক্ষেত্রে আইজিবি স্যারের প্রত্যয়নপত্র লাগবে। বাংলা আলাপ হলেও যদি আইজিবি স্যার প্রত্যয়নপত্র দেয়, তাহলে সাব ইন্সপেক্টর হইতে সার্জেন্ট হইতে উপর পদের পুলিশ অফিসার অস্ত্রের লাইসেন্স প্রাপ্ত হবেন এবং প্রত্যেকটি অস্ত্রের অনুকূলে সে 100 রাউন্ড গুলি বিদেশ হইতে শুল্ক ছাড়াই আমদানি করতে পারবে। ক্লিয়ার? বাংলা আলাপ হইল সাব ইন্সপেক্টর উপরে যারা আছে, তারা আইজিবি স্যারের যদি প্রত্যয়নপত্র থাকে, তাহলে তারা অস্ত্রের লাইসেন্সও পাবে এবং 100 রাউন্ড গুলি তারা বিনা ট্যাক্সে বিদেশ থেকে আমদানি করতে পারবে। এই হলো বাংলা আলাপ। এখানে একটা ট্যারিফ আইন আছে, ট্যারিফ আইনে আমরা যাব না। এই ট্যারিফ আইন নিয়ে গেলে আপনাদের ফ্যাস লাগবে, আপনারা অত গভীরে যাওয়ার দরকার নাই। এই সিম্পল ভাবে এতটুকু জানেন। তাহলে যারা অবসরপ্রাপ্ত আছে তাদের ক্ষেত্রে আইজিপি প্রত্যয়নপত্র দরকার নাই। তারা লাইসেন্সের আবেদন করলে ডিসি তাদেরকে লাইসেন্স দিবে। এই জন্য ডিসি তাদের কাছ থেকে কোনো ফি গ্রহণ করবে না। আর সাব ইন্সপেক্টর হইতে উপরে যারা আছে,
তারা আইজিপি স্যারের প্রত্যয়নপত্র নিয়ে ব্যক্তিগত অস্ত্র তারা ব্যবহার করার জন্য লাইসেন্স আবেদন করতে পারবে এবং প্রত্যেকটা প্রতি লাইসেন্সের অনুকূলে তারা 100 রাউন্ড গুলি তারা বিনা ট্যাক্সে আমদানি করতে পারবে। এই 88 গ। তাহলে এই পুলিশের অস্ত্র শস্ত্র নিয়ে বলা আছে পিআরবি 88-তে। এটা খুব গুরুত্বপূর্ণ, পিআরবি আমাদের লাগবে। তাহলে কতে পেলাম আমরা যে অস্ত্র ব্যবহার করি কর্তব্যরত অবস্থায়, এখানে আমাদের লাইসেন্স লাগবে না বলা আছে কতে। অবসরপ্রাপ্ত যারা আছে তারা লাইসেন্স থাকা সাপেক্ষে অস্ত্র ব্যবহার করতে পারবে খতে। আর গতে বলা আছে সাব ইন্সপেক্টর উপরে যারা আছে তারা আইজিবি স্যারের কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে তারা ব্যক্তিগত লাইসেন্স সংগ্রহ করতে পারবে এবং বিনা ট্যাক্সে 100 রান গুলিও তারা আমদানি করতে পারবে। মূল বক্তব্যগুলো বুঝতে পেরেছেন কিনা বলেন? তাহলে অবসরপ্রাপ্ত যারা তারা হইল খ, চাকরিতে যারা আছে তাদের হইল 88 গ। এতটুকু সবাই বুঝতে পেরেছি? তাহলে কর্তব্যরত অবস্থায় কোন পদের পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্রের ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য সে আবেদন করতে পারবে, বা কোন পদের পুলিশ অফিসার মানে চাকরিরত থাকা অবস্থায় কোন পদের পুলিশ অফিসার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করার জন্য লাইসেন্সের আবেদন করতে পারবে। আরো যদি সহজ করে বলি, কোন পদের পুলিশ অফিসার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে? আমার একটু বলেন। আইজিপি সাহেব মহোদয়ের প্রত্যয়নপত্র সাপেক্ষে কোন পদের পুলিশ অফিসার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে? বলেন কোন কোন পদের পুলিশ অফিসার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে? বলেন। 88 গরুর গ বিধি মোতাবেক সার্জেন্ট অথবা সাব ইন্সপেক্টর। তাহলে এরা যদি আমি নেগেটিভ বলি, নেগেটিভ মানে বুঝছেন? তাহলে কোন পদের পুলিশ অফিসারের নিম্নে, আচ্ছা যদি এবার সহজ করে বলি, কোন পদের পুলিশ অফিসার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে? এটা হলো 88 গ। আচ্ছা, এখন এটা যদি আমি বিপরীত বলি যে কোন পদের পুলিশ অফিসারের নিচে কেউ আগ্নেয়াস্ত্র ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না। কোন পদের নিম্নে পদের পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না? কোন পদের পুলিশ অফিসার ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না? আচ্ছা, এখন আমরা পড়ব 89। 89তে বলা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ পিআরবি, অনুমোদিত মানে যেটা অনুমোদন দেওয়া আছে সরকারি সাপ্লাই যে এটা আছে, এই অনুমোদিত ব্যাট অথবা লাঠি। কি বলছে আমি? অনুমোদিত ব্যাট অথবা লাঠি মানে বাংলা আলাপ হলো আমাদের ডিস্ট্র থেকে যে ব্যাট দেয় অথবা যে লাঠি দেয়, এইগুলো ব্যতীত ব্যক্তিগত কোনো লাঠি অথবা কোনো ব্যাট কোনো পুলিশ অফিসার ব্যবহার করতে পারবে না। এটা বুঝতে পারছেন? সরকারি কর্তৃক অনুমোদিত বা সরকারি কর্তৃক সাপ্লাইকৃত কোনো ব্যাট লাঠি ব্যতীত কোনো ব্যক্তি ব্যক্তিগত কোনো লাঠি অথবা ব্যাট সে ডিউটি পোস্টে ব্যবহার করতে পারবে না। এবং সাব ইন্সপেক্টরের নিচে কোনো পুলিশ অফিসারও ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না। তার মানে 88 গতে যেরকম বলছে সাব ইন্সপেক্টরের উপরে সবাই ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে, তার বিপরীতটাই বলা আছে 89তে যে সাব ইন্সপেক্টরের নিচে কেউ
ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না। তাহলে 89তে 2টা পয়েন্ট পাইছি। একটা পয়েন্ট হলো আপনি সরকারি সাপ্লাইকৃত ব্যাট লাঠি ছাড়া ব্যক্তিগত ব্যাট লাঠি ব্যবহার করতে পারবেন না। আবার সাব ইন্সপেক্টর নিচে কোনো পুলিশ অফিসার ব্যক্তিগত কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না। ক্লিয়ার? তাহলে একটু বাংলা আলাপে আসি। বাংলা আলাপে যদি যাই, 86তে বলা আছে জনকল্যাণমূলক কাজ। 87 কতে পেলাম অস্ত্রের লাইসেন্স লাগবে না। খতে পেলাম যারা অবসরপ্রাপ্ত তাদের বিনা ফিতে লাইসেন্স পাবে। গতে পেলাম সাব ইন্সপেক্টর উপরে সবাই লাইসেন্স পাবে আইজিপি প্রত্যয়নপত্র থাকলে। আর 89তে পাইলাম যে সরকারি ভাবে অনুমোদিত ব্যাট লাঠি ছাড়া ব্যক্তিগত কোনো ব্যাট লাঠি ব্যবহার করা যাবে না। আর সাব ইন্সপেক্টরের নিচে কেউ ব্যক্তিগত কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না। ক্লিয়ার? 89 পর্যন্ত সবাই কি পারি? তো জনকল্যাণমূলক কাজ হলো 86, চাঁদা আদায় নেওয়া 87, অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত হলো 88, ব্যক্তিগত ব্যাট লাঠি ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করা যাবে না 89। পুলিশ অফিসার শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। অবসরপ্রাপ্ত কনস্টেবল অস্ত্র ব্যবহার করতে পারবে না। কেন পারবে না? কারণ পিআরবি 88 গতে বলা আছে সে যখন চাকরিতে ছিল তখনই সে ব্যক্তিগত অস্ত্র যেহেতু ব্যবহার করতে পারে না, তাহলে চাকরি থেকে যাওয়ার পর সে অবসরে ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করার সুযোগ তার নাই। 88, 89 পিআরবি পড়লে ক্লিয়ার বোঝা যায়, যেহেতু তারা চাকরি থাকা অবস্থায় লাইসেন্স পায় নাই, তাহলে চাকরি থেকে গেলে কিভাবে পাবে? 89 পর্যন্ত কি সবাই পারি? আচ্ছা, এখন আমরা 98 একটা পিআরবি পড়বো, খুব নাম করা একটা পিআরবি। কোনো সমস্যা নাই, জিজ্ঞাসা করো। 98 একটা পিআরবি আছে। এই পিআরবিটা এবার লিখিত পরীক্ষায় প্রশ্নে আসতে পারে। এই 98 নাম্বার পিআরবিটা এবার পরীক্ষায় লিখিত আকারে আসতে পারে। 98 ধারার 98 যে পিআরবিটা আছে এবার পরীক্ষায় 2024 সালে আসার সম্ভাবনা খুবই বেশি। 98, 99, 100 এই তিনটা পিআরবি যে কোনো একটা পিআরবি এবার পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। এই পর্যন্ত আমি যা পড়াইছি একটা কাজের না, ওইগুলো জানার দরকার ছিল, এজন্য আপনাদেরকে জানিয়েছি। কিন্তু এখন যেটা পড়াবো এটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে 100 পর্যন্ত গুরুত্বপূর্ণ পিআরবি খুঁজলে একটা পাইছি 24, 33, 35, 43, 53, 66, 67, 98, 99, 100 মনে থাকবে? আচ্ছা, এর ভিতরে 98তে বলা আছে। আচ্ছা, একটু পিআরবি গুলো লেখেন তো, কোনগুলা গুরুত্বপূর্ণ পিআরবি 100-র ভিতরে। একবারে সহজ দেখেন। প্রথম হলো 24, 24-এর পরে আমরা চলে যাই একবারে এক দৌড় দিয়ে 24-এর পরে 33, 33-এর পরে 35, তারপরে 43, তারপরে 53, তারপরে 66, তারপরে 67, তারপরে 98, 99, 100। এই কয়েকটা হলো গুরুত্বপূর্ণ। পারবেন? একটু লিখে দেন। 24, 33, 35, 43, 53, 66, 67, 98, 99, 100। 68 অত গুরুত্বপূর্ণ না। কেসজারি হেফাজত এখন এগুলো আর চলে না, এগুলো একসময় খুব চলছে, এখন আর চলে না। এতটুকু পর্যন্ত সবাই কি পারবেন? কি কি বলেছি? 24, 33, 35, 43, 53, এরপর বাকি হলো সহজ। একটা হলো 66, একটা হলো 67, 68 না হয়ে 98, 99, 100। আচ্ছা,
এত পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? এইবার আসি 98 ধারা। 98 ধারায় বলা আছে, আচ্ছা দেওয়ানি মামলা মানে কি নিয়ে মামলা বলেন তো? দেওয়ানি মামলা যেহেতু, এটা কি সংক্রান্ত মামলা? দেওয়ানি মামলা মানে কি সংক্রান্ত মামলা একটু বলেন তো? আমি প্রত্যেকের কমেন্ট দেখতেছি, যারা যারা কমেন্ট করছেন ধারাগুলা পিআরবি গুলা সবারগুলো আমি দেখতেছি। আবার অনেকে মনে করেন না যে স্যারে যে লেখতেছি স্যারে তো দেখে না, চুপচাপ থাকে, কিছুই তো বলে না। আমি একটু বলি তাহলে বুঝবেন। রাকিবুল ইসলাম রকি, জরিফ, মিজানুর রহমান খান, শাহিন, অভিজিৎ, সাইদুর, সানোয়ার, মোহাম্মদ নাসির হোসেন, রাসেল মাহমুদ, নাইম রানা, রুহুল আমিন তালুকদার, পপি রিয়াজ, লাবণী, নিপু মিদা, তারপরে মানস কুমার তালুকদার, আরশাদ আলী, এমডি মিঠুন, তানবির আক্তার মুক্তি, রাকিব হাসান, নিজামুদ্দিন, নজরুল, বদিউজ্জামান ওয়াসিম, সাদ্দাম, জাহিরুল, এমডি রফিক, সুরুজ আহমেদ, প্রিন্স মিত্র, এস কে খান, শিহাব, সালমা খাতুন, বাবুল হোসেন, গাজীপুর মেট্রো, শুভরাজ, মিজান খান, এমডি কায়ুম, তপন সূত্রধর, আমার ব্যাটসম্যান জাকারিয়া, ফৌজা সুলতানা, ফেরদৌস মিলি, কেনেডি, হাসানুর, এই যে যারা যারা কমেন্টস করছেন প্রত্যেকটা আমি লিখছি। আমি বলি না মানি যে আপনারা লেখেন না, বিষয় এরকম না। আচ্ছা, জায়গা জমি নিয়ে এখন আমাদের পুলিশে বলছে যে কোন পুলিশ অফিসার তার কর্মস্থলে, কথা বুঝছেন, কোন পুলিশ অফিসার তার কর্মস্থলে তিনি কোন ব্যক্তির বিরুদ্ধে কোন দেওয়ানি মামলা রুজু করতে পারবেন না, ডাইরেক্ট নিষেধ। বুঝছেন? হাবিবা সুলতানা খুব সুন্দর একটা কথা লাগছে, মাটি সংক্রান্ত না, মাটি না, বডি বাদ দিয়ে সব, শরীরকে শাস্তি দেওয়া ছাড়া যত বিষয় মামলা হবে সব হলো দেওয়ানি। যে কোনো জেল জরিমানা হইতে পারে, যে কোনো সম্পত্তি নিয়ে হইতে পারে, টাকা পয়সা সংক্রান্ত হইতে পারে। তাহলে দেওয়ানি মানে শুধু জমি জমা না, আর অনেক বিষয় আছে। মানুষের শরীরকে শাস্তি দেওয়া ছাড়া যত ধরনের দাবি দেওয়া নিয়ে মামলা হয় সবই হইল দেওয়ানি মামলা। মানুষের শরীরকে শাস্তি দেওয়ার জন্য যদি কোনো মামলা হয় সেটা হইল ফৌজদারি মামলা। আচ্ছা, তাহলে এখন আমি কর্মরত আছি ধরেন না এসবিতে, তাহলে এসবি তো কোনো অপারেশনাল ইউনিট না। ধরেন আমি কর্মরত আছি হলো টাঙ্গাইল জেলায়, টাঙ্গাইল জেলা বাদ মেহেরপুর জেলায় আছি, একটু আনকমন দু একটা জেলার নাম বলি। মেহেরপুর জেলায় আমি কর্মরত আছি। এখন পিআরবি 98 আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে, আপনি মেহেরপুরে কর্মরত থাকা অবস্থায় ওইখানকার কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি কোনোভাবেই কোনো দেওয়ানি মামলা রুজু করতে পারবেন না। ফৌজদারি মামলা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনার কর্মস্থলে কোনোভাবে কোনো দেওয়ানি মামলা রুজু করা যাবে না। এবং আপনার কর্মস্থলে কোনো ব্যক্তিও পুলিশ সুপারের অনুমতি ছাড়া আপনার বিরুদ্ধেও দেওয়ানি মামলা সে রুজু করতে পারবে না। মানে আপনি তো কারো বিরুদ্ধে পারবেন নাই, আবার আপনার বিরুদ্ধেও পুলিশের সুপারের এসপির অনুমতি ছাড়াও কেউ দেওয়ানি মামলা রুজু করতে পারবে না। 98 ধারা, এটা কি বুঝতে পারছেন? আপনার ক্ষেত্রে ডাইরেক্ট না করছে আপনি করতে পারবেন না, আর পাবলিকের ক্ষেত্রে বলছে আপনি এসপির অনুমতি ছাড়া কোনো পুলিশের বিরুদ্ধে দেওয়ানি মামলা রুজু করতে পারবেন না। ক্লিয়ার? 98 কি ক্লিয়ার? আটানব্বই কনসেপ্টটাকে আপনি বুঝছেন? মানে আপনি কারোই বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা করতেই পারবেন না, ডাইরেক্ট এটা বলা আছে 98-তে। আর আপনার বিরুদ্ধে আপনার কর্মস্থলে এসপির অনুমতি ছাড়াও আপনার বিরুদ্ধে কেউ দেওয়ানি মামলা করতে পারবে না। মানে সে চাইলে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবে, কোনো সমস্যা নাই।
98 কি ক্লিয়ার? আর আগামীকাল সকাল 7:30 কিন্তু আপনাদেরকে পড়ানো হবে। আগামীকাল সকাল 7:30 আপনাদেরকে পড়ানো হবে। সড়ক পরিবহন আইনের আমরা 33 থেকে প্রায় 43 পর্যন্ত 44 পর্যন্ত পড়ব, যেন আরেকটা ক্লাসে শেষ হয়ে যায়। আগামীকাল আমরা কিন্তু সড়ক পরিবহন আইন পড়ব, সবাই এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে 98 ক্যাসাল শেষ। এখন আসি 99-তে। 99-তে বলা আছে, আপনি যদি কর্তব্যরত থাকা অবস্থায় আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা রুজু হয়, আপনি কর্তব্য থাকা অবস্থায় মানে আপনি কর্তব্য পালন করতে যাওয়ার কারণে আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা রুজু হয়, তাহলে সরকার আপনাকে সমর্থন করবে এবং সরকার আপনাকে সকল ধরনের সহযোগিতা করবে। কথা বুঝতে পারছেন? 99-তে বলা আছে। কিন্তু আপনি যদি কর্তব্যের বাহিরে, কর্তব্য ছাড়া কোনো কাজের কারণে আপনার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা হয়, তাহলে সেই ক্ষেত্রে সরকার আপনাকে সহযোগিতা করবে না। এই সরকার বলতে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হইতে শুরু করে সবাইকে বোঝানো হয়েছে। তাহলে 99টা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি কোনো আইনানুগ কার্য করতে গিয়ে আপনার বিরুদ্ধে যদি কেউ ফৌজদারি মামলা করে বা আপনি যদি কোনো ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েন, তাহলে আপনাকে সরকার কি করবে? সমর্থন করবে এবং আপনার দায়িত্ব সরকার কি করবে? গ্রহণ করবে। কিন্তু আপনি ব্যক্তিগত কোনো কাজের কারণে যদি কোনো ফৌজদারি মামলায় আপনি জড়িয়ে পড়েন, যেমন আপনি বাড়িতে গিয়ে বাড়া জায়গা জমিলে মারামারি করছেন, নিজেরা পিটাপিটি করছেন, রক্ত করছেন, মার্ডার করছেন, খুন করছেন, এইগুলো আপনার ব্যক্তিগত ইস্যুতে সরকার আপনাকে কর্মস্থলে সরকার আপনাকে কোনোভাবেই সহযোগিতা বা হেল্প করবে না। 99 পারবেন? তাহলে 99 বাংলা আলাপ হইল, আপনি দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনার ফৌজদারি মামলা হয়, তাহলে সরকার আপনার সকল দায়িত্বভার গ্রহণ করে আপনাকে সহযোগিতা করবে। কিন্তু আপনি ব্যক্তিগত কারণে যদি এই সমস্ত জিনিসে পড়েন, তাহলে আপনাকে কোনো সহযোগিতা করবে না। 99 ধারা। ধারা বলতে আমি মুখে বলি ধারা যদিও, কিন্তু 99 পিআরবি। পারবেন? তাহলে পিআরবি 99 কি পারি? তাহলে 98-তে পাইলাম যে আপনি যেখানে কর্মরত আছেন সেখানে আপনি কারো বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারবেন না, আর এসপির অনুমতি ছাড়া আপনার বিরুদ্ধেও কেউ দেওয়ানি মামলা করতে পারবে না। 99-তে বলা আছে, আপনি সরকারি কাজ করতে গিয়ে যদি ফৌজদারি মামলায় জড়িয়ে পড়েন, তাহলে সরকার আপনাকে সমর্থন করবে। কিন্তু ব্যক্তিগত ভাবে যদি আপনি কোনো কাজে গিয়ে ফৌজদারি মামলা জড়িয়ে পড়েন, সেই ক্ষেত্রে আপনাকে সরকার সহযোগিতা করবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা পড়ব 100। বলা আছে, যে সকল পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলা রুজু হবে, কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা দেওয়ানি মামলা রুজু করা হয়েছে, তারা সাথে সাথে বা তিনি সঙ্গে সঙ্গে পুলিশ সুপার বা তার দায়িত্বপ্রাপ্ত যে পুলিশ অফিসার থাকে তাকে কি করতে হবে? অবগত করতে হবে। এই কাজটা আমরা করি না। না করার কারণে আমরা ছুটিতে গিয়ে সাক্ষী দেই, ছুটিতে যে আদালতে হাজির হই, আদালত থেকে হাজির হইয়া ওখান থেকে জেলে গেলে জেল খাইতে আইসা গরাজি থেকে হাজির হই, অতিবাস থেকে হাজির হই, পরে 2 মাস 3 মাস পরে জানলে সাময়িক বরখাস্ত করে ফালিয়ে রাখে হে আগের ডেট থেকেই। ঠিক আছে? পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি গোপন করে গোপনে মীমাংসা করবেন, হবে না। তাহলে 100-তে বলা আছে, কোন পুলিশ অফিসারের বিরুদ্ধে বা কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি কোনো দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলা রুজু হয়, তাহলে তিনি সাথে সাথে বিষয়টি তার ঊর্ধ্বতন পুলিশ অফিসার তার পুলিশ সুপারকে অথবা তার দায়িত্বপ্রাপ্ত যে অফিসার থাকবে তাকে অবগত করতে হবে। এই ক্ষেত্রে দেখবেন যাদের বিরুদ্ধে এই বিভিন্ন আদালতে মামলা হয়, পরবর্তীতে যখন এরা আমাদের বাহিনী জানতে পারে, তখন তারা যখন কৈফিয়ত তলব করে,
তখন বলে আপনি পিআরবি 100-র সুস্পষ্ট বিধি আপনি লঙ্ঘন করেছেন। পিআরবি 100 বিধির যে সুনির্দিষ্ট নির্দেশনা আপনি ইচ্ছাকৃতভাবে দুর্বিসন্ধিমূলকভাবে পরস্পর যোগ সাজস করে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য একজন প্রশিক্ষিত সদস্য হয়ে এই ধরনের কার্যকলাপ করেছেন, যা খুবই গর্হিত, বিধি বহির্ভূত, নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত, অসদাচরণ, নিয়ম শৃঙ্খলা পরিপন্থী এবং প্রচলিত আইন কানুনের পরিপন্থী। এই কারণে কেন আপনাকে চাকরি হইতে বরখাস্ত, কেন আপনাকে জেলে দেওয়া হবে না, কেন আপনাকে ফাঁসি দেওয়া হবে না, কেন আপনাকে ফাঁসি দেওয়ার পর আপনার লাশটি বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে না, তার জবাব 3 দিনের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হইল। তাহলে বুঝতে পারছেন, 100 বাংলা আলাপ হইল রে ভাই, আপনার বিরুদ্ধে কোর্টে বা থানায় যে মামলায় হোক আপনি সাথে সাথে আপনার এসপি রে জানাইবেন, অথবা যেখানে এসপি নাই সিও আছে সিও রে জানাইবেন, যেখানে এসপি সিও নাই এসএস থাকলে এসএস কে জানাইবেন। বাংলা আলাপ হইল আপনি যার আন্ডারে চাকরি করেন তারাই জানাইতে হবে। পিআরবি 100 ক্লিয়ার? ওকে, তাহলে আবার একটু আসি। 86-তে পাইলাম জনকল্যাণমূলক কাজ, 87-তে পাইলাম চাঁদা, 88-তে পাইলাম অস্ত্র শস্ত্র সংক্রান্ত, 89-তে পাইলাম ব্যাট লাঠি আর অস্ত্র এগুলা ব্যক্তিগতভাবে যা আছে এগুলা ব্যবহার করা যাবে না, এটা হলো 89। তারপর যদি আমরা চলে যাই গুরুত্বপূর্ণ পিআরবি 98 থেকে 100, 98-তে বলা আছে আপনি যেখানে কর্মরত আছেন কারো বিরুদ্ধে আপনি দেওয়ানি মামলা করতে পারবেন না, আর আপনার বিরুদ্ধে এসপির অনুমতি ছাড়াও কেউ দেওয়ানি মামলা করতে পারবে না। 99-তে পাইলাম যে আমরা যে আপনি ফৌজদারি মামলায় কর্তব্য পালন করতে গিয়ে যদি ফেঁসে পড়েন সরকার আপনাকে সমর্থন করবে, তো ব্যক্তিগতভাবে পড়লে আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। 100-তে বলা আছে ভাই আপনার বিরুদ্ধে যেই মামলায় হোক আপনি বিষয়টার সাথে সাথে পুলিশ সুপারকে অথবা আপনার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে অবগত করতে হবে। এতটুকু মধ্যে সবাই কি পারি? আর দিব? লেখছে স্যার ব্যক্তিগত একটা প্রশ্ন, কোন পুলিশ অফিসার কোন কারণে সাজাপ্রাপ্ত হলে তাহলে সাজা ভোগ করার পর কি তার চাকরি থাকবে? সাজা ভোগ করা না, যেদিন তাকে সাজা হবে সাজার মেয়াদ যদি 2 মাসের বেশি হয় সাথে সাথে তার চাকরি চলে যাবে, 2 মাসের কম হলে তার চাকরি থাকবে। সরকারি চাকরিজীবী আইনে বলা আছে। 100 পর্যন্ত পড়েছি, আর কি দিব স্যার? আর কি আপনাদেরকে দিব? 100-র পরে কি দিব? একটা পিআরবি পড়ে দেই, চাকরি একবারে চলে যাবে। একটা পিআরবি পড়ে ছেড়ে দেই, খুব সুন্দর একটা পিআরবি আছে পড়ে দেই, খুব সুন্দর একটা পিআরবি, ভাল লাগবে। খুব সুন্দর একটা পিআরবি আছে, ভাল লাগবে শুনলে। 105-এর ক আর খ আছে, দুইটা মিলে আমি বলি। 105-এ ক আর খ মিলে খুব সুন্দর একটা পিআরবি বলা আছে। বলা আছে পুলিশ সুপার এর উপরে র্যাঙ্ক কি? একটা রেঞ্জে কে থাকে? পুলিশ সুপারের উপরে কে থাকে? এডিশনাল ডিআইজি না, ডিআইজি স্যারের কথা বলছে। বলা আছে পুলিশ সুপার অথবা ডিআইজি স্যারের অনুমতি ব্যতীত কোন অধস্থন পুলিশ অফিসার নিজের পদোন্নতির জন্য, বদলির জন্য, এরপরে ছুটির জন্য আইজিপি মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে পারবে না। বুঝতে পারছেন? বলছে কোন, তার মানে কি দাঁড়াইলো? যে আপনি নিজের পদোন্নতি অথবা ছুটি অথবা বদলি সংক্রান্ত বিষয়ে পুলিশ সুপার আর ডিআইজি স্যারের কনসার্ন ছাড়া, অনুমতি ছাড়া সরাসরি আইজিপি স্যারের সাথে সাক্ষাৎ করতে পারবেন না। বুঝতে পারছেন? খুব মজার একটা কথা আছে।
এতটুকু বুঝতে পারছেন কিনা আগে বলেন, যে পুলিশ সুপার মানে যেটাকে বলা হয় আপনি কি বাইস কমান্ডে আসেন, তাহলে কি দাঁড়াইলো, পুলিশ সুপার আর ডিআইজি স্যারের অনুমতি ব্যতীত ছুটি সংক্রান্ত বিষয়ে, পদোন্নতি সংক্রান্ত বিষয়ে, বদলি সংক্রান্ত বিষয়ে অথবা অন্য কোনো বিষয়ে আপনি আইজিবি স্যারের সাথে কোনো ধরনের সাক্ষাৎ করতে পারবেন না। আচ্ছা, তবে যদি কোনো অধস্তন আইজিবি স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য আবেদন করে, তাহলে পুলিশ সুপার অথবা ডিআইজি মহোদয় যেন কোনোভাবেই সে আবেদনটা নাকচ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। এর অর্থ বুঝছেন কি কথাটা বলছে? খুব সুন্দর একটা কথা বলছে, যে যদি আইজিবি মহোদয়ের সাথে এই বিষয়ে সাক্ষাৎ করার জন্য কোনো আবেদন পাওয়া যায়, তাহলে পুলিশ সুপার আর ডিআইজি মহোদয় যেন কোনোভাবে এটা নাকচ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। মানে বুঝছেন তো? মানে এই ধরনের সাক্ষাতের জন্য যদি কেউ আবেদন করে বা এই ধরনের অনুমতির জন্য যদি কেউ আবেদন করে, তাহলে সেটা কোনোভাবে প্রত্যাখ্যান করা যাবে না। মানে কি বুঝেছে, আপনি যদি আইজিবি স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য কোনো আবেদন করেন, আপনি করতে পারবেন, এতে আপনার আবেদনটা কোনোভাবে নাকচ হবে না বা কেউ নাকচ করতে পারবে না। ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছে কে কে? হ্যাঁ 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 হ্যাঁ। হুম হুম। হ্যাঁ, তুমি আমার কালকে সকালে ফোন দিও ভাই, 11টার দিকে ফোন দিও। ওকে। তার মানে সুন্দর কথা হইল, খুব সুন্দর একটা কথা লেখছে, আপনি যদি আইজিপি স্যারের সাথে কোনো সাক্ষাৎ করতে চান অথবা আইজিপি স্যারের কোনো প্রতিনিধির সাথে সাক্ষাৎ করতে চান, তাহলে আপনি আবেদন করলে সাক্ষাৎ করতে পারবেন, এটা বুঝাইছে। কথা কি বুঝতে পারছেন? আইজিপি বলতে বুঝাইছে আইজিপি স্যার অথবা আইজিপি স্যারের যে প্রতিনিধি থাকবে, আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারে তাদের সাথে সাক্ষাৎ করতে চান, সাক্ষাৎ করতে পারবেন, সুযোগ আছে। পিআরবিতে আপনার সুযোগ দিয়েছে, কিন্তু আপনি সরাসরি তাদের সাথে এসপি স্যারের অথবা ডিআইজি স্যারের কনসার্ন ছাড়া সরাসরি দেখা করতে পারবেন না। খুব সুন্দর পিআরবি 105। এটা কি নিজের জানার জন্য তো লাগছে, ভালো লাগছে কিনা বলেন? কথা কি বুঝতে পেরেছেন? যেটাকে আমরা বলি পার্ট 2 এর আবেদন দেওয়া। তাহলে 105-এ আমরা পাইলাম যে, হ্যাঁ খুব সুন্দর পিআরবি, যে আইজিপি পুলিশ সুপার অথবা ডিআইজি মহোদয়ের অনুমতি ব্যতীত নিজের পদোন্নতি, বদলি অথবা ছুটির জন্য কোনো অধস্তন কর্মচারী পুলিশ হেডকোয়ার্টারের আইজিপি স্যারের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না। তবে এই ধরনের অনুমতির জন্য যদি কোনো আবেদনপত্র পাওয়া যায়, তাহলে সাধারণত তা প্রত্যাখ্যান করাও হবে না। শেষ, আর দিব না। 106 থেকে আমার আরেকটা সেট দেখে আমি 105 পর্যন্ত পড়াইলাম। 106 থেকে আমার আরেকটা সেট, বুঝতে পেরেছেন? তাহলে আবার একটু আসি। তাহলে আমি এই পর্যন্ত যা পড়িয়েছি, গুরুত্বপূর্ণ পিআরবি পাইলাম 24, 33, 35, 35, এরপর হইল 43, 53,
66, 67, 98, 99, 100। এই 100 ভিতরে এই কয়েকটা হইলো গুরুত্বপূর্ণ, মনে থাকবে। তাহলে আমরা কি পাইলাম? পিআরবি আমরা আজকে পড়াইছি 86-তে বলা আছে জনকল্যাণমূলক কাজ নিয়ে, 87-তে বলা আছে যে চাঁদা সংক্রান্ত বিষয়ে, 88-র 1-এ পাইলাম অস্ত্রের লাইসেন্স লাগবে না, 2-এ যারা অবসরপ্রাপ্ত আছে তাদের জন্য, খ আর গতে পেলাম সাব ইন্সপেক্টর উপরে যারা তারা আইজিবি স্যারের প্রত্যয়নপত্র নিয়ে লাইসেন্স সংগ্রহ করতে পারবে, আর 100 রাউন্ড গুলি সরকারের ট্যাক্স ছাড়াই আমদানি করতে পারবে। 89-তে বলা আছে ব্যক্তিগত লাঠি, ব্যক্তিগত ব্যাট কেউ ব্যবহার করতে পারবে না, আর সাব ইন্সপেক্টর নিচে কেউ ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করতে পারবে না। এরপর যদি আমরা সিরিয়ালে চলে যাই, 98-তে পাইলাম দেওয়ানি মামলা নিয়ে, আপনার কর্মস্থলে আপনি কারো বিরুদ্ধে দেওয়ানি মামলা করতে পারবেন না, আর আপনার বিরুদ্ধে কেউ এসপি স্যারের অনুমতি ছাড়াও দেওয়ানি মামলা করতে পারবে না। 99-তে বললাম আপনার কর্তব্য কার্য করতে গিয়ে যদি ফৌজদারি মামলা জড়িয়ে পড়েন তাহলে সরকার আপনাকে সমর্থন করবে, সাহায্য করবে, তবে ব্যক্তিগত কাজে যদি জড়িয়ে পড়েন তাহলে আপনাকে সাহায্য সহযোগিতা করবে না। 100-তে পেলাম আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়, হামলা হয়, দেওয়ানি ফৌজদারি যাই হোক, আপনি সাথে সাথে বিষয়টা পুলিশ সুপার সহ আপনার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে অবগত করবেন। আর আপনি যদি আইজিবি স্যারের সাথে সাক্ষাৎ করতে চান তাহলে পুলিশ সুপার এবং ডিআইজি মহোদয়ের অনুমতি সাপেক্ষে সাক্ষাৎ করতে পারবেন। ক্লিয়ার? তাহলে এত পর্যন্ত কি আমরা পারি? ওকে, তাহলে বাড়ির কাজ হইল পিআরবি না, বাড়ির কাজ হইল ফৌজদারি কার্যবিধি আইন। আমি যতগুলো পড়াইছি সবগুলো শুধু ধারাটা লিখে দিবেন, সবগুলো শুধু একটু ধারা মানে সংখ্যাটা লিখে দিবেন, যেমন 42, 43, 44 এইভাবে লিখে দিবেন। তবে যেটার সাথে যেটা পিআরবি আছে পিআরবি সহ। এই হলো বাড়ির কাজ। পুরো ফৌজদারি কার্যবিধানে যে কটা ধারা পড়িয়েছি প্রত্যেকটা ধারা একবার করে লিখে দিবেন পিআরবি সহ, শুধু সংখ্যা, বাংলা লেখার দরকার নাই, শুধু সংখ্যা লেখলেই হবে। আর আগামীকাল সকাল 7:30-এ আমাদের অনলাইনের সড়ক পরিবহন আইনের ক্লাস আছে, ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে। আর সবাইকে পুলিশ সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমরা পুলিশ সপ্তাহ উপলক্ষে সবাই পুলিশ সপ্তাহকে সুন্দরভাবে উপভোগ করি। আর আগামীকাল সকাল 7:30-এ পড়া আছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইন পিআরবি সহ বাড়ির কাজটা আমরা নির্দিষ্ট সময়ের আগে আমরা সাবমিট করি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।